কোনো ম্যাচ না জিতেই লিটন তাসকিনরা পৌঁছে যেতে পারেন ফাইনালে। এখন মাত্র এক অ্যাপস ব্যবহার করে 6টি সিমে রিচার্জ করুন। রিচার্জ কমিশন প্রতি হাজারে পাচ্ছেন 25 থেকে 40 টাকা। এই অফারে কমিশন অর্থাৎ লাভ থাকছে 100 থেকে 400 টাকা পর্যন্ত। তাছাড়া বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ, গ্যাস বা পানির বিল প্রদান করুন খুব সহজেই। আপনি চাইলে বাটন ফোনের মাধ্যমে অনলাইনে আমাদের সার্ভিস উপভোগ করতে পারবেন। আমরা যখন মোটামুটি কিশোর বয়সে ছিলাম তখন খুব জনপ্রিয় লটারির টিকিট বিক্রি করার একটা ডায়ালগ ছিল, যদি লাইগা যায়। 10 টাকায় অনেকেই আসলে সেই লাগাটা লেগে 30 লক্ষ টাকার মালিক বনে গিয়েছিলেন। 40 লাখ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এশিয়া কাপে বাংলাদেশ টিমের এমন বড় ডেবিউকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ টিম যেভাবে কোনো ম্যাচ না জিতে এশিয়া কাপের ফাইনালে উঠতে যাচ্ছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে এবং অনেকে অনেক রকম সমীকরণ মিলিয়ে যাচ্ছে, যে সমীকরণগুলো মানলে বাংলাদেশ সরাসরি ফাইনাল খেলতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সমীকরণগুলো দেখে নেই। অন্যদিকে বাংলাদেশ টিমের এমন বড় ডেবিউকে কেন্দ্র করে এবং সেই সাথে বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের এমন নাজেহাল পরিস্থিতিকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন রিয়াসত আজিম ভাই। আপনারা রিয়াসত আজিম ভাইয়ের সেই বিশ্লেষণগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন, তাহলে কতটুকু পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে ফাইনালে খেলতে যাচ্ছে। শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে মাত্র এক জয়ে সাথে সাথে নিশ্চিত করে ফেলে সুপার ফোরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানরা হেরে গেছেন পাকিস্তানের কাছে, তবে তারপরও বেশ ভালোভাবেই টিকে আছে ফাইনাল খেলার আশা। ক্রিকেটের রান রেটের অঙ্ক বোঝা একটু দুরূহ, সেই অঙ্কের জোরেই আফগানদের হারিয়ে শ্রীলঙ্কার আগেই সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলে বাংলাদেশ। আর এই অঙ্কের হিসেব নিকেশ দিয়েই বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সুযোগ, এমনকি কোনো ম্যাচ না জিতেই লিটন তাসকিনরা পৌঁছে যেতে পারেন ফাইনালে। তবে সেক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত, কোনো ম্যাচ হারা যাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, যদি বাংলাদেশের দুটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়, সেক্ষেত্রে 2 ম্যাচ থেকে একটি করে পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 2। তখন পাকিস্তানকে জিততে হবে 3টি ম্যাচের সবগুলো, সাথে শ্রীলঙ্কা বনাম ভারত ম্যাচটাও বৃষ্টিতে হতে হবে পরিত্যক্ত। তবুও ফাইনালে যাওয়ার ক্ষেত্রে রান রেটে শ্রীলঙ্কা আর পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ 3 ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেও যেতে পারে ফাইনালে। তখন পাকিস্তানকে 3টি ম্যাচই জিততে হবে, আর বাংলাদেশকে রান রেটের হিসেবে এগিয়ে থাকতে হবে ভারত আর শ্রীলঙ্কার চেয়ে। এক্ষেত্রে ধরে নিতে হচ্ছে কোনো ম্যাচই বৃষ্টিতে পণ্ড হবে না। রান রেটে এগিয়ে থাকার প্রয়োজনীয়তা কিন্তু এই সমীকরণেও থাকছে। যদি বাংলাদেশ একটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়, তাহলে ফাইনালে যাওয়া অপেক্ষাকৃত সহজ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও 2টি দলের পয়েন্ট সমান হতে পারে এবং রান রেটের হিসেবে শীর্ষ 2 দল যাবে ফাইনালে। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো পরের 2টি ম্যাচে জেতা। সেক্ষেত্রে পাকিস্তান যেহেতু ইতোমধ্যে বাংলাদেশকে হারিয়েছে, তাই তারা তাদের বাকি 2টি ম্যাচেই জিতবে, এই প্রত্যাশাটাই রাখতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানের জয় থাকবে 3টি, বাংলাদেশের জয় থাকবে 2টি এবং ভারত ও শ্রীলঙ্কার একটি দল থাকবে জয়শূন্য, অন্য দলের নামের পাশে থাকবে একটি মাত্র জয়। পয়েন্ট টেবিলের 2য় স্থানে থেকে তখন বাংলাদেশ উঠবে ফাইনালে। যদি বাংলাদেশ তাদের পরের ম্যাচেও হেরে যায়, অর্থাৎ শ্রীলঙ্কার কাছে 9 সেপ্টেম্বরের ম্যাচে হেরে যায় সাকিব তামিমের দল, তখনও মন খারাপের কিছু নেই। কারণ শ্রীলঙ্কা পাকিস্তান আর ভারতের কাছে হেরে গেলে, এবং বাংলাদেশ ভারতকে হারালে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর ভারত 3 দলেরই পয়েন্ট থাকবে সমান। রান রেটের ব্যবধানে এগিয়ে থাকা দলটাই তখন উঠবে ফাইনালে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। আমরা যখন মোটামুটি কিশোর বয়সে ছিলাম তখন খুব জনপ্রিয় লটারির টিকিট বিক্রি করার একটা ডায়ালগ ছিল, যদি লাইগা যায়। 10 টাকায় অনেকেই আসলে সেই লাগাটা লেগে 30 লক্ষ টাকার মালিক বনে গিয়েছিলেন। 40 লাখ 50 লাখ পর্যন্ত একটা সময় এরকম অফারটা ছিল। যদি লাইগা যায় দিন শেষ হয়ে গেছে। যারা মনে করেছেন তাদের ধারণা
অন্তত সেই প্রজন্মের যে মানুষগুলো মনে করেছেন তাদের ধারণা শতভাগ ভুল। এখনো যদি লাইগা যায় রয়েছে, সেটা একটু আধুনিক ফরম্যাটে। বাংলাদেশের নাম্বার 7-8 যাদেরকে খেলানো হয়, তারা যেই পজিশনটায় ব্যাট করতে আসেন, যেই ধরনের তাদের সামর্থ্য ডেলিভার করার, তাদেরকে ওই পার্টিকুলার রোলে ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে যদি লাইগা যায় আধুনিক ভার্সনকে বাস্তবায়নের জন্য। যদি কোনোভাবে লেগে যায়, কোনোভাবে কেউ একটা 50, একটা 70, 75, 100 মেরে দেন, তাহলে তার জায়গাটা পার্টিকুলার কোনো একজন ক্রিকেটারের চেয়ে মজবুত ন্যাশনাল টিমে এবং তিনি বিশ্বকাপের সদস্য হয়ে যাবেন, এরকম একটা সিচুয়েশন তৈরি করে রাখা হয়েছে। আজকে যে আলোচনা আমি করতে চাই, তার আগে কয়েকটা স্ট্যাট একটু বলতে চাই, এবং যেগুলো আসলে আমাদেরকে অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত করে। আমরা কেন অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করব এবং কি কারণে আসলে সেই অতীতটা টেনে আনা, বিশ্লেষণ করাটা খুব জরুরি। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল, যে সিরিজ খেলেছিল হোমে, সেখানটায় বাংলাদেশের প্রথম 2টা ইনিংসে বাংলাদেশ খেলতে পেরেছিল 43 ওভার এবং 43 ওভার 2 বল, অর্থাৎ একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট আমরা দেখেছিলাম। 43 ওভার থেকে 43 ওভার 2 বল বাংলাদেশ খেলেছে। এরপর একই দলটা যখন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচটা খেললো, সেখানটায় আবার অবনমন ঘটেছে। সেখানটায় বাংলাদেশ খেলতে পেরেছিল 42 ওভার 4 বল। 43 ওভার থেকে 42-এ নেমেছে, দেশ থেকে বিদেশে গেছে, প্রতিপক্ষ আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা হয়েছে, পরিবর্তন আসবে, খুব স্বাভাবিক। এবং এরপর আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়া ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা খেললো বাংলাদেশ, সেখানে 40 ওভার পর্যন্ত তারা খেলতে ব্যর্থ হয়েছে। 38 ওভার সামথিং বল খেলেছে এবং পুরো দলটা অল আউট হয়ে গেছে। এই যে একটা সিচুয়েশন, সবশেষ 5 ম্যাচের মোটামুটি 4টায় তারা 45 ওভার খেলতে পারে না, ফুলফিল 44 ওভার খেলতে পারে না, 42 ওভার খেলে, 43 ওভার খেলে, 38 ওভার খেলে, নিজেদের ফেভারিট ফরম্যাটে খেলে, কিন্তু বারবার ব্যর্থ হয়। পার্টিকুলার যে জায়গা নিয়ে কাজ করার কথা বলা হয়েছে, ওপেনিং, মেনে নিলাম ওপেনাররা হচ্ছে অনেকেই আসলে ইল ছিলেন, অনেকের ফিটনেস নিয়ে সমস্যা ছিল, অনেকে স্ট্রাগল করছেন, সেই জায়গাটার সমস্যার সমাধান হয়ে যাবে কারণ তারা ব্যাক করবেন। কিন্তু নাম্বার 7 আসলে ক্রিকেটারদের অবদানটা কি? আমরা যদি খেয়াল করি যে সবশেষ ম্যাচে 2জন ক্রিকেটার, এবং এই 2জন ক্রিকেটারকে এমন ভাবে নামানো হয়েছে, এমন বাস্তবতায় নামানো হয়েছে যেখানটা আসলে কোনো যুক্তি আপনার মাথায় ঢুকবে না। শামীম হোসেন পাটোয়ারি কি কারণে আফিফের আগে নামলেন? বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ অ্যাওয়ারনেস আসলে কতটুকু, সেই বিশ্লেষণ যাওয়ার আগে যারা আসলে এই পরিকল্পনাগুলো করেন, তারা কতটুকু ভেবে চিনতে অ্যাওয়ার হয়ে সেই পরিকল্পনা করেন। আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, 2জনের আন্তর্জাতিক ম্যাচের হিসাব যদি করি, তাহলে সেটাতে আফিফ এগিয়ে। আফিফকে না 8-এ নামানো হলো, একজন সলিড ব্যাটসম্যানকে 8 নম্বরে নামানো হয়েছে। তার আগে শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হয়েছে যখন বাংলাদেশের উইকেট একটার পর একটা পড়ছে। যখন টানা উইকেট পড়বে, তখন আপনি নিশ্চয়ই এমন একজন লিমিটেড ক্যাপাবিলিটির ক্রিকেটারকে নামাবেন না, যেই ক্রিকেটার এখন পর্যন্ত ওই পার্টিকুলার ফরম্যাটে প্রুভেন না। এমন একজন ক্রিকেটারকে নামাবেন না যার কাছ থেকে আপনি একদম শেষের দিকে, শেষ 5 ওভার আছে, তিনি 15 বল পেয়েছেন, 25 রান করে দিবেন, মোটামুটি আপনার স্কোরটা একটা সম্মানজনক পর্যায়ে চলে যাবে, প্রতিপক্ষের বোলাররা চ্যালেঞ্জে পড়বে। সেই সিচুয়েশনে আসলে যাকে আপনি চিন্তা করেন, তাকে নিশ্চয়ই আফিফের আগে নামাবেন না, কিন্তু সেটা হয়েছে। আফিফ হোসেন ধ্রুবকে যখন নামানো হয়েছে, তারপরে ব্যাট করার জন্য অপেক্ষায় ছিলেন তাসকিন, শরীফুল আর হাসান মাহমুদ, মানে তার পার্টনার হবার অপেক্ষায়। কি একটা অবস্থা, কি একটা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সামনে যেই সঠিক সমীকরণগুলো রয়েছে, সেই সমীকরণগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের খেলার দিন বৃষ্টিতে যদি ম্যাচ ভিজে যায়, তাহলে বাংলাদেশ 2-2টি পয়েন্ট পেয়ে যাবে এবং এই 2-2টি পয়েন্ট নিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য অনেকটা এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক